যখন জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত আসে তখন ধনসম্পদ নয়, শুধুমাত্র অটুট সাহসী আলোর পথ দেখায়। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই হৃদয়স্পর্শী কাহিনীটি সত্যিকারের মানবতা, অডল সম্মান এবং নিজের প্রতি বিশ্বাসের। চলুন এই অসাধারণ যাত্রায় পা মিলিয়ে এগিয়ে যাই। মুম্বাইয়ের সবচেয়ে মর্যাদাপূর্ণ হোটেলের বিশাল ডাইনিং হলে এক অদ্ভুত শান্তি ছড়িয়েছিল। সেখানকার নীরবতা এতটাই গভীর যে তা যেন হাত দিয়ে ছোঁয়া যায়। সকলের দৃষ্টি আটকে ছিল একটি কেন্দ্রীয় স্থানে। তিনি ছিলেন অরবিন্দ মেহতা, মেহতা ভেঞ্চার্স সংস্থার কর্ণধার, দেশের শীর্ষ ধনুকুবেরদের অন্যতম। তার পাশে ছিলেন তার 10 বছরের পুত্র আরিয়ান মেহতা। এক মর্মান্তিক দুর্ঘটনায় আরিয়ানের পা অচল হয়ে গিয়েছিল এবং সে লোহার সমর্থনকারী যন্ত্র পরে চলত। আজ 2 বছর পর প্রথমবার অরবিন্দ সাহেব আরিয়ানকে বাইরে ডিনারে নিয়ে এসেছিলেন এবং সম্ভবত এটি তার ভুল সিদ্ধান্ত ছিল। যখন পিয়ানোতে এক মধুর সুর বেজে উঠল, হঠাৎ আরিয়ানের মনে হলো সে নাচতে চায়। সে রেস্তোরাঁর ওয়েট্রেস নীলিমা রায়ের দিকে হাত বাড়িয়ে দিল। নীলিমা সেখানে একমাত্র সাধারণ পটভূমির ওয়েট্রেস ছিল। ম্যানেজার শর্মার কঠোর স্বর নীরবতা ভেদ করে উঠল। তিনি উচ্চস্বরে বললেন যে আপনি আপনার পুত্রকে সামলান, এটি নৃত্যস্থান নয় এবং আমাদের কর্মচারীরা শিশুদের আনন্দ দেওয়ার জন্য নিযুক্ত নয়। অরবিন্দ সাহেব আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি আরিয়ানকে দ্রুত বসতে নির্দেশ দিলেন। কিন্তু নীলিমা তার অবস্থান থেকে ন্যূনতম সরল না। গত 5 বছর ধরে সেখানে কর্মরত থাকতে থাকতে নীলিমা শিখে নিয়েছিল যে এই ধরনের পরিবেশে যেন লোকে তাকে উপেক্ষা করে, বিশেষত অরবিন্দের মতো প্রভাবশালী ব্যক্তিদের সামনে। কিন্তু আজ কিছু অভূতপূর্ব ঘটল। নীলিমা মুচকি হেসে তার অ্যাপ্রন খুলে ট্রের ওপর রাখল। সে শান্তস্বরে বলল যে তার কর্মকাল সমাপ্ত। তারপর নীলিমা এগিয়ে গিয়ে আরিয়ানের হাত গ্রহণ করল। সে বলল যে সে অ্যাপ্রন পরিহিত অবস্থায় নৃত্য করতে পারে না। অরবিন্দ তার আসন থেকে উঠে দাঁড়ালেন। ক্রোধে প্রশ্ন করতে লাগলেন যে এটি কি চলছে। নীলিমা তার দৃষ্টিতে দৃষ্টি রেখে উত্তর দিল যে সে কেবলমাত্র একটি আহ্বান স্বীকার করছে। এর পূর্বে কেউ কিছু বলার সুযোগ পাওয়ার আগেই আরিয়ান এক পা অগ্রসর করল। তার ধাতব সমর্থনকারী যন্ত্রগুলো মেঝেতে তীব্র শব্দ করছিল এবং যন্ত্রণায় তার পা টেনে টেনে চলছিল। কিন্তু নীলিমা তাকে ত্বরান্বিত হাঁটতে বলল না এবং তাকে সহায়তাও করল না। সে কেবল তার চালের গতি আরিয়ানের গতির সাথে সমন্বয় করে নিল। পার্শ্ববর্তী টেবিলে অবস্থানরত একজন নারী ফিসফিস করে বললেন যে আগামীকাল নীলিমাকে তার পথ থেকে অপসারিত করা হবে। অরবিন্দ সেখানেই স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, যেন পাথরে পরিণত। হঠাৎ তার স্ত্রী প্রিয়ার স্মৃতি মনে পড়ল। তিনি তার পুত্র আরিয়ানের সাথে গৃহে নৃত্য করছিলেন। প্রিয়া বলেছিলেন, উত্তম নৃত্যই মুখ্য নয়, সম্পর্ক গড়ে তোলাই প্রকৃত বিষয়। যখন নীলিমা আরিয়ানের অনিয়মিত পদক্ষেপগুলি অনুকরণ করল, ঠিক তখনই সেই শিশুটির চোখে কিছু রূপান্তর ঘটল। ভীতির পরিবর্তে সামান্য উদ্দীপনা এলো এবং লজ্জার পরিবর্তে একটি ক্ষুদ্র আহ্লাদ প্রকাশ পেল। দুর্ঘটনার পর প্রথমবার আরিয়ানকে কেউ পথ প্রদর্শন করল না, সহায়তা করল না বা তাকে সংশোধনের প্রচেষ্টা করল না। সে স্বয়ং অগ্রসর হচ্ছিল। ম্যানেজার শর্মা পুনরায় বললেন যে তিনি চিন্তিত হবেন না, নীলিমা তার ভ্রান্তির দণ্ড পাবে। কিন্তু অরবিন্দ কোনো প্রত্যুত্তর দিলেন না। সম্পূর্ণ ডাইনিং এলাকায় সকলে অরবিন্দের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছিল। সকলে অবগত ছিল যে তার একটা নির্দেশে যে কারোর কর্মসংস্থান বিলুপ্ত হতে পারে, কিন্তু তার মনে কেবল আরিয়ানের হাসির ধ্বনি অনুরণিত হচ্ছিল। 3টি সংক্ষিপ্ত পদক্ষেপ চলার পর নীলিমা আর্জনকে ফিরিয়ে নিয়ে এলো টেবিলে। সে আর্জনের সাথে এমনভাবে সংলাপ করল যেন সে কোনো কনিষ্ঠ শিশু নয়, বরং একজন পরিপক্ক ব্যক্তি। সে বলল, নৃত্যের জন্য আহ্বান করার জন্য কৃতজ্ঞতা, আমি আপনাকে শ্রদ্ধা করি। যখন নীলিমা প্রস্থান করতে আরম্ভ করল, অরবিন্দ তাকে বাধা দিলেন। তার স্বরে কিছু অস্বাভাবিক ছিল যা তিনি স্বয়ং উপলব্ধি করেননি। তিনি মৃদুস্বরে অনুরোধ করলেন, আপনার সম্পূর্ণ নাম? নীলিমা প্রত্যুত্তর দিল, নীলিমা রায় স্যার। অরবিন্দ মৃদু মাথা নাড়লেন, যেন নামটি স্মৃতিতে ধারণ করছেন। তিনি তার জ্যাকেট থেকে একটি কার্ড বের করে নীলিমাকে প্রদান করলেন। তিনি বললেন, আগামীকাল সকাল 10টায় আমার কর্মালয়ে উপস্থিত হবেন। সম্পূর্ণ ডাইনিং এলাকার লোকজন তাদের শ্বাস রোধ করে রাখল। নীলিমা কার্ডটি গ্রহণ করল, কিন্তু তার মুখে কোনো ভাবান্তর ছিল না, শুধু তার হাত সামান্য কম্পিত হচ্ছিল। যখন নীলিমা চলে গেল, আর্জন ডেকে উঠল, বাবা তুমি এটি কেন করলে? আর্জনের এই অনুসন্ধানটি অরবিন্দের কানে একটি অভিযোগের মতো প্রতিধ্বনিত হল। অরবিন্দ তার পুত্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন এবং সেই মুহূর্তে তার মনে হল যে গত 2 বছরে তিনি কেবল সেই শিশুটিকেই উপেক্ষা করেননি যাকে তার স্ত্রী পরিত্যাগ করে গিয়েছিল,
বরং তিনি একটি পূর্ণাঙ্গ ব্যক্তিকে দেখেছিলেন, যার মানসিক আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয়তাগুলিকে তিনি সর্বদা অবহেলা করে এসেছেন। পরের দিন সকালে নীলিমা রায় সূর্য টাওয়ারের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। সেখানে কাঁচ এবং মার্বেলের প্রাচীর থেকে সূর্যালোক ঝলমল করছিল। নীলিমা তার সর্বোত্তম সালোয়ার কামিজ পরিধান করেছিল, যেটি সে ছাড়েই ক্রয় করেছিল। সেখান থেকে বেরিয়ে আসা লোকজনের পোশাক হয়তো তার 1 মাসের ভাড়ার চেয়েও মূল্যবান ছিল। সে রিসেপশনিস্টকে তার নাম জানালো। রিসেপশনিস্ট তাকে এমনভাবে পর্যবেক্ষণ করল যেন সে কোনো পরীক্ষাগারের নমুনা। তারপর সে টেলিফোন করল, 18 তলায় যান, মিস প্রিয়া আপনার সাথে মিলিত হবেন। লিফটে প্রবেশের সময় নীলিমা তার পুরাতন পার্সটি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রেখেছিল। তার অন্তরে ভীতি ছিল না, বরং একটি নিশ্চল অটল দৃঢ়তা ছিল যে সে এর চেয়েও কঠিন সময় অতিক্রম করেছে। মিস প্রিয়া ছিলেন 40 বছর বয়সী একজন সূক্ষ্ম চেহারার নারী, যার পোশাক ছিল সম্পূর্ণ নিখুঁত। তিনি বললেন যে অরবিন্দ সাহেব সম্মেলন কলে নিমগ্ন, তাই তাকে প্রিয়ার সাথে অপেক্ষা করতে হবে। যখন সে কাচের পথ দিয়ে অগ্রসর হচ্ছিল, নীলিমা লক্ষ্য করল যে অন্যান্য কর্মচারীরা তাকে বিস্ময়ে পর্যবেক্ষণ করছে। একটি সাধারণ নারীর এত বিশাল কর্মালয়ে প্রবেশ একটু অস্বাভাবিক ছিল। যখন তারা অপেক্ষাপক্ষে একাকী ছিল, প্রিয়া অকস্মাৎ অনুরোধ করল, নীলিমা, তোমাকে কর্ম থেকে বিতাড়িত করা হয়েছে, তাই না? তিনি বললেন যে এমনটা ঘটতেই থাকে যখন প্রভাবশালী ক্লায়েন্টরা টেলিফোন করে এবং তোমার মতো ব্যক্তিদের কর্মসংস্থান বিলুপ্ত হয়। তোমার মতো ব্যক্তি? নীলিমা তার কথাটি পুনরুক্ত করল। প্রিয়া তার চশমা সংশোধন করলেন এবং বললেন, সেই কর্মচারীরা যারা তাদের সীমা জানে না। নীলিমা সামান্য মুচকি হাসল। আর সেই সীমাটা কোথায়? কিন্তু তার পূর্বেই প্রিয়ার টেলিফোন বেজে উঠল। তিনি বললেন যে অরবিন্দ সাহেব এখন আপনার সাথে মিলিত হবেন। অরবিন্দ মেহতার কর্মালয়ে সম্পূর্ণ তলার অর্ধেক অংশ দখল করেছিল। নিচ থেকে ছাদ পর্যন্ত কাচের জানালা দিয়ে মুম্বাইয়ের সম্পূর্ণ নগরীটিকে একটি ক্ষুদ্র খেলার ক্ষেত্রের মতো প্রতীয়মান হচ্ছিল। অরবিন্দ দাঁড়িয়েছিলেন এবং নগরীটিকে এমনভাবে পর্যবেক্ষণ করছিলেন যেন সেটি তার নিজস্ব সম্পত্তি। নীলিমা শ্রদ্ধার সাথে তাকে অভিবাদন জানালো। মিস্টার মেহতা। অরবিন্দ খুঁড়ে দৃষ্টি নিবদ্ধ করলেন। তার চেহারা এমন ছিল যেন সবকিছু নিয়ন্ত্রণাধীন। তিনি বললেন, মিস রায়, উপস্থিতির জন্য কৃতজ্ঞতা। তিনি একটি আসনের দিকে ইঙ্গিত করলেন। এরপর যে নীরবতা ছিল তা ইচ্ছাকৃতভাবে স্থাপিত হয়েছিল। নীলিমা জানত যে এই ধরনের নীরবতা ভীত ব্যক্তিদের অতিরিক্ত কথা বলতে প্ররোচিত করে। অবশেষে অরবিন্দ অনুরোধ করলেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? নীলিমা শান্তভাবে প্রত্যুত্তর দিল যে সে NYU বিশ্ববিদ্যালয় থেকে শিশু উন্নয়নের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেছে এবং বিশেষ শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি মধ্যপথে পরিত্যাগ করেছে। অরবিন্দের মুখে বিস্ময় প্রকাশ পেল। এবং আপনি খাদ্য পরিবেশনের কর্ম করেন? নীলিমা বলল, আমি 3টি স্থানে কর্মরত স্যার, রেস্তোরাঁয়, সপ্তাহান্তে একটি ক্ষুদ্র পুস্তকের দোকানে এবং যখন শিশু লাভ করা যায় তখন শিক্ষাদানও করি। অরবিন্দ তাঁর ডেস্কে এসে একটি ফোল্ডার উত্তোলন করলেন। তিনি বলেন, আমি আপনার সম্পর্কে কিছুটা অনুসন্ধান করেছি মিস রায়। আমি জানতে চেয়েছিলেন যে সে কে। যে তিনি স্থির হয়ে গেলেন, যেন শব্দ অন্বেষণ করছেন। যে আমার পুত্রের সাথে নৃত্য করেছে। তিনি ফোল্ডারটি উন্মোচন করলেন, যার মধ্যে একটি সম্প্রদায় কেন্দ্রের চিত্র ছিল, যার নাম লিবার্টি স্ট্রাইডস। অনুরোধ করলেন, এটি আপনি 6 বছর পূর্বে আরম্ভ করেছিলেন? নীলিমা সোজা হয়ে বসল। আমি আমার বোন সোনার সাথে যৌথভাবে এটি আরম্ভ করেছিলাম। এমন শিশুদের জন্য নৃত্যের কর্মসূচি যাদের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। অরবিন্দ কিছু দলিল উল্টালেন, যা অর্থের অভাবে সমাপ্তির পথে। নীলিমা বিস্মিত হল না। নিশ্চয়ই তিনি 24 ঘন্টার মধ্যে এই সব তথ্য সংগ্রহ করেছেন। সে বলল, আমি এখানে অর্থ প্রার্থনা করতে আসিনি মিস্টার মেহতা। তাহলে কেন উপস্থিত? অরবিন্দ সামান্য মুচকি হাসলেন, কিন্তু সেই হাসিতে সন্তোষ ছিল না। ঠিক আছে, তিনি পুনরায় দাঁড়িয়ে উঠলেন। আমি চাই আপনি আমার জন্য কর্ম করুন। নীলিমা বিস্মিত হল। আপনার গৃহে? ওয়েট্রেস হিসাবে? নয়, আর্জনের সাথে একজন চিকিৎসা সহায়ক হিসাবে। আর্জনের নাম উচ্চারণ করা তার জন্য কষ্টকর প্রতীয়মান হচ্ছিল। নীলিমা লক্ষ্য করল যে তার দৃষ্টি দ্রুত ডেস্কে রক্ষিত একটি চিত্রের দিকে গেল। একজন আনন্দিত নারী একটি শিশুকে আলিঙ্গন করে আছেন। অরবিন্দ বললেন, আমার কাছে দেশের শ্রেষ্ঠ বিশেষজ্ঞ রয়েছেন, শারীরিক চিকিৎসক, স্নায়ু চিকিৎসক এবং মনোবিদ। কিন্তু গতকাল আপনি যা সম্পাদন করেছেন। তিনি পুনরায় স্থির হয়ে গেলেন। ওটা তো কেবল একটা নৃত্য ছিল মিস্টার মেহতা। দুর্ঘটনার পরেই প্রথমবার আমি তাকে হাসতে দেখেছি। তার এই স্বীকারোক্তিটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। আমার একজন নর্তকীর প্রয়োজন নেই। আমার এমন কারোর প্রয়োজন যে ঠিক সেটাই করতে পারে যা আপনি করেছেন।
পথ প্রদর্শন না করে বরং অনুকরণ করবে। নীলিমা সেই ব্যক্তির দিকে দৃষ্টি নিবদ্ধ করল। তার ক্ষমতা এবং নিয়ন্ত্রণের আবরণে সে একজন দুঃখী বিপদগামী পিতাকে দেখতে পেল। আমি আপনাকে এখন যা উপার্জন করছেন তার 5 গুণ অধিক অর্থ প্রদান করতে পারি। নীলিমা দাঁড়িয়ে গেল। না। অরবিন্দ বিস্মিত হলেন। এই শব্দটি শোনার অভ্যাস তার ছিল না। নীলিমা শান্তভাবে ব্যাখ্যা করল, আমি সেই সব ব্যক্তিদের জন্য কর্ম করি না যারা আমার যোগ্যতার পূর্বে আমার দারিদ্র্য বা দুর্বলতা পর্যবেক্ষণ করে, এবং আমি সেই সব ব্যক্তিদের জন্য একেবারেই কর্ম করি না যারা মানসিক সমস্যার সমাধান অর্থ দিয়ে ক্রয়ের প্রচেষ্টা করে। অরবিন্দের মুখ রক্তিম হয়ে গেল। আপনি অহংকারের কারণে এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করছেন যা আপনার অর্থের দুরবস্থা সমাপ্তি করতে পারে? নীলিমা তাকে সংশোধন করল। আমার সম্মানের কারণে, এবং এই জন্য যে আপনার পুত্র সেই ব্যক্তি চেয়ে উত্তম কিছু প্রাপ্য যাকে কেবলমাত্র যত্নের ভান করার জন্য নিযুক্ত করা হয়েছে। নীলিমা দ্বারের দিকে অগ্রসর হলো, তারপর স্থির হয়ে গেল। আর্জনের আরও বিশেষজ্ঞের প্রয়োজন নেই, তার নিজস্ব জীবনযাপনের সুযোগ প্রয়োজন। আপনি আমার পুত্রকে জানেন না? নীলিমা স্বীকার করল। হ্যাঁ, আমি জানি না, কিন্তু আমি তার মতো ব্যক্তিদের জানি যাদের তাদের শারীরিক সমস্যার চেয়ে অধিক সেই অদৃশ্য বন্ধনগুলিতে আবদ্ধ করা হয় যা আমরা তাদের জন্য সৃষ্টি করি। সে তার পার্স থেকে একটি কার্ড বের করে ডেস্কে রাখল। লিবার্টি স্ট্রাইডসের ক্লাস মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধে 4টায় অনুষ্ঠিত হয়। যদি আপনি 8 জনকে নিয়ে আসতে চান তাহলে প্রথম ক্লাসটি নিঃশুল্ক। যখন নীলিমা সেখান থেকে প্রস্থান করল, প্রিয়া তাকে পথে বাধা দিল। সে বিস্ময়ে বলল যে সে অরবিন্দ মেহতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তুমি কি উন্মাদ? নীলিমা কেবল মুচকি হাসল। হতে পারে, কিন্তু আমি অন্য কারো সম্পত্তি হওয়ার চেয়ে উন্মাদ থাকতেই পছন্দ করব। পরের দিন সকালে, বুধবার, নীলিমা তার সম্প্রদায় কেন্দ্রের রিসেপশনে ছিল। এই কেন্দ্রটি একটি প্রাচীন ভাণ্ডারে পরিচালিত হতো, যার প্রাচীরে হস্তনির্মিত পোস্টার সংলগ্ন ছিল। আপনার তাল, আপনার নিয়ম ইত্যাদি বাক্য লিখিত ছিল। তার বোন সোনা, যে প্রকল্পটি আরম্ভ করতে সঙ্গী ছিল, আতঙ্কিত হয়ে দৌড়ে এলো। বাইরে একটি প্রকাণ্ড যান দাঁড়িয়ে আছে, আর তুমি বিশ্বাস করবে না কে তাতে অবস্থান করছে। জানালা দিয়ে নীলিমা পর্যবেক্ষণ করল, সেটি সেই বিশাল যানটি। 8 জন পশ্চাৎ আসনে বসেছিল এবং উদ্বেগে বাইরের দিকে দৃষ্টি নিবদ্ধ করছিল। অরবিন্দ চালকের আসনে বসেছিলেন, তার হাত স্টিয়ারিং চক্রে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, যেন তিনি নিজের অন্তরেই কারোর সাথে সংগ্রাম করছেন। সোনা ভাবল, ওরা অন্তরে প্রবেশ করবে না, তাদের মতো ব্যক্তি এমন স্থানে আগমন করে না। নীলিমা কেবল মুচকি হাসল। সে 8 জনের চোখে দেখা সেই মুহূর্তটি স্মরণ করল। একজন অটল শিশুর শক্তিকে হ্রাস করে ভেব না। তারা 2 জন পর্যবেক্ষণ করতে থাকল। অবশেষে যানের দর উন্মোচিত হল। 8 জন তার সমর্থনকারী যন্ত্র সংশোধন করতে করতে মন্থর গতিতে বেরিয়ে এলো। তারপর সকলের বিস্ময়ের জন্য অরবিন্দও বাইরে এলেন। তিনি সাধারণ প্যান্ট এবং সোয়েটার পরিধান করেছিলেন, যা তিনি ইচ্ছাকৃতভাবে কম ধনাঢ্য ব্যক্তির মতো প্রতীয়মান হওয়ার জন্য পরেছিলেন, কিন্তু তবুও তাকে ধনীই মনে হচ্ছিল। নীলিমা মৃদু স্বরে বলল, আমি বলেছিলাম না ওরা আগমন করবে। আরজান চোখে বিস্ময় নিয়ে অন্যান্য শিশুদের পর্যবেক্ষণ করছিল। একটি বালিকা হুইল চেয়ারে বৃত্তাকারে ঘুরছিল, যখন একটি বালক কৃত্রিম পা দিয়ে পদক্ষেপের নমুনা সৃষ্টি করছিল। অরবিন্দের অস্বস্তিকর লাগছিল। তিনি বললেন, এটা খুব বিশৃঙ্খল প্রতীয়মান হচ্ছে। নীলিমা প্রত্যুত্তর দিল, এখানে নিয়মাবলী রয়েছে মিস্টার মেহতা, শুধু সেগুলো সেই প্রকারের নয় যা আপনি অবগত। সে আরজানের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। তুমি কি এতে যোগদান করতে ইচ্ছুক? আরজান উৎসাহে মাথা নাড়ল, কিন্তু তারপর তার পিতার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। অরবিন্দ কিছুটা উচ্চস্বরে বললেন, যাও, আমি এখানেই আছি। যখন নীলিমা আরজানকে দলের কাছে নিয়ে গেল, সোনা অরবিন্দকে একটি আসন প্রদান করল। সে মৃদু স্বরে বলল, প্রথম দিবস সর্বদা কঠিন হয়, কিন্তু শিশুদের জন্য নয়, তাদের অভিভাবকদের জন্য। অরবিন্দ তর্ক করলেন, এটা চিকিৎসা নয়, আমি শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের নিযুক্ত করেছি। সোনা মৃদুস্বরে অনুরোধ করল, আর 8 জনের জন্য সেসব কেমন চলছে? ঠিক তখনই কক্ষের দ্বার উন্মোচিত হল এবং একজন বয়োজ্যেষ্ঠ নারী অন্তরে প্রবেশ করলেন, যিনি একটি সুন্দর ছড়ির সাহায্যে চলছিলেন। তার শুভ্র কেশের বেণী ছিল এবং তাকে প্রভাবশালী প্রতীয়মান হচ্ছিল। সোনা ফিসফিস করে বলল, ডাক্তার সোনালি, ইনি স্নায়ু চিকিৎসক, হার্ভার্ড থেকে অবসরপ্রাপ্ত এবং স্নায়ু পরিবর্তনের বিশেষজ্ঞ। সেই নারী অনেক শিশুকে অভিবাদন জানালেন, তারপর অরবিন্দের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। তিনি বললেন, মিস্টার মেহতা, আপনি গত 2 বছরে 3 বার আমার গবেষণা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ডাক্তার সোনালি, আমি আশা করিনি যে আপনি এখানে থাকবেন। তিনি বললেন, আমি এখানে গবেষণা কর্মসূচি পর্যবেক্ষণ করি।
আমরা দেখছি যখন শরীর চালনে অসুবিধা সম্পন্ন শিশুরা নিজেদের ইচ্ছায় গতিশীল হয় তখন তাদের স্নায়ুতে কী রূপান্তর ঘটে। এইভাবে গতিশীল হওয়ার ফলে তাদের স্নায়ু নতুন পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করে, যার ফলে তাদের শারীরিক নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস উভয়ই বৃদ্ধি পায়। অরবিন্দ বিস্ময়ে অনুরোধ করলেন, গবেষণা? আমি ভেবেছিলাম এটা কেবল একটা নৃত্যের ক্লাস। নীলিমা ফিরে এলো। আরজান অন্য একটি শিশুর সাথে আনন্দের সাথে গতিশীলতার পদ্ধতি শিখছিল। নীলিমা ব্যাখ্যা করল, লিবার্টি স্ট্রাইডস একটি ক্ষুদ্র শরীরকে সুস্থ করার কর্মসূচি। এটি শিশুদের তাদের ইচ্ছা অনুসারে গতিশীল হওয়ার স্বাধীনতা প্রদান করে, যার ফলে তাদের স্নায়ু এবং শরীর উভয়ই যৌথভাবে কর্ম করা শেখে। যদি আপনি গবেষণা কর্মসূচি পরিচালনা করেন তাহলে ওয়েট্রেসের কর্ম কেন? নীলিমা শান্তভাবে প্রত্যুত্তর দিল, কারণ আমাদের কাছে এখনও যথেষ্ট অর্থ নেই এবং কারণ আপনার মতো ব্যক্তিরা আমাদের 3 বার প্রত্যাখ্যান করেছেন। ঠিক তখনই অরবিন্দের কথাটি স্মরণে এলো। আপনি ডাক্তার সোনালীর পরিকল্পনায় সহকারী ছিলেন? ডাক্তার সোনালী সংশোধন করলেন, সহ-রচয়িতা। নীলিমা বিশ্ববিদ্যালয় পরিত্যাগ করেছিল কারণ তাকে তার বোনের যত্ন নিতে হয়েছিল, কিন্তু তার চিন্তাধারা এবং গবেষণা কর্ম অত্যন্ত নবীন এবং রূপান্তরকারী। অরবিন্দ চিন্তা করে বললেন, আপনি জেনে গিয়েছিলেন যে আমি কে যখন আপনি রেস্তোরাঁয় উপস্থিত হয়েছিলেন? নীলিমা সম্মতি জানালো, যে মুহূর্তে আপনি অন্তরে প্রবেশ করলেন আমি চিনে নিয়েছিলাম, এবং যখন আরজান নৃত্যের জন্য উঠল আমি একটি সুযোগ দেখলাম, কথা বলার পরিবর্তে কিছু প্রদর্শনের সুযোগ। তাহলে সেই নৃত্যটি একটি যোজনা ছিল? আদৌ না। আরজান ওঠার সিদ্ধান্ত নিয়েছিল, আমি তাকে অনুকরণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঠিক তখনই সাংবাদিকদের একটি দল হলের অন্তরে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে অরবিন্দ ঘাবড়ে গেলেন। এ কি, যোজনার দ্বিতীয় অংশ? নীলিমা হালকাভাবে মুচকি হাসল। সোনা অরবিন্দকে সংবাদপত্রে মুদ্রিত একটি নিবন্ধ দেখালো। শরীরের চিকিৎসায় নতুন পদ্ধতি থেকে অত্যন্ত উত্তম এবং আশাপ্রদ ফলাফল লাভ করা গেছে। ডাক্তার সোনালী বললেন, আমরা আজই আমাদের প্রথম ফলাফল প্রকাশ করেছি এবং আমরা প্রেসকে আহ্বান করেছি। অরবিন্দের স্বর বরফের মতো শীতল ছিল। আপনি আমার পুত্রকে প্রচারের জন্য ব্যবহার করেছেন? নীলিমা তাকে অন্য একটি কক্ষে নিয়ে গেল, যেখানে প্রাচীরে অনেক শিশুর চিত্র ছিল এবং প্রত্যেকের পাশে তাদের অগ্রগতি হস্তলিখিত ছিল। সেই প্রাচীরে একটি শূন্য ফ্রেম ছিল। তিনি অনুরোধ করলেন, এটা কি? নীলিমা বলল, এটা আমাদের ভবিষ্যৎ, সেই সম্পূর্ণ চিকিৎসা কেন্দ্র যা আমরা সৃষ্টি করতে পারি যদি আমাদের কাছে সম্পদ থাকে। প্রতি বছর 50 জন শিশুর পরিবর্তে 500 জন শিশু। অরবিন্দ ক্রোধে বললেন, আপনি এসব যোজনা করেছেন? নৃত্য, মিলন, আমাকে এখানে প্রেস দিবসে নিয়ে আসা? নীলিমা স্বীকার করল, আমি একটি সুযোগ দেখেছিলাম এবং তা গ্রহণ করেছি। যখন 4 মাস পূর্বে আপনি আমাদের যোজনা না পড়েই সভা বাতিল করে দিয়েছিলেন, আমি নিজের কাছে শপথ করেছিলাম যে আমি কোনো না কোনো পথ অনুসন্ধান করবই। ঠিক তখনই সোনা তাকে বাধা দিল। নীলিমা, আরজানকে দেখো। তারা দৌড়ে ফিরে এলো। বিশাল হলঘরে আরজান ঘরের কেন্দ্রে দাঁড়িয়েছিল। অন্যান্য শিশুরা তাকে ঘিরে রেখেছিল। সুর সমাপ্ত হয়ে গিয়েছিল এবং সকলে শান্তভাবে পর্যবেক্ষণ করছিল। আরজান তার একটি সমর্থন যন্ত্র অপসারণ করেছিল এবং কেবলমাত্র একটা ভরসার ওপর ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা করছিল। আরজান! অরবিন্দ অগ্রসর হলেন, কিন্তু নীলিমা তাকে বাধা দিল। সে ফিসফিস করে বলল, স্থির হন, পর্যবেক্ষণ করুন। আরজান একটি দীর্ঘ শ্বাস গ্রহণ করল, মনোযোগ কেন্দ্রীভূত করল এবং তারপর সকলের বিস্ময়ের জন্য, বিশেষ করে তার পিতার বিস্ময়ের জন্য, সে পূর্ণাঙ্গ একটি পদক্ষেপ রাখল। সম্পূর্ণ সহায়তা ছাড়া। সেটা ছোট ছিল, টলমল করছিল, কিন্তু সে সম্পূর্ণভাবে স্বয়ং সম্পাদন করেছে। শিশুরা চিৎকার করতে আরম্ভ করল। ক্যামেরার আলো ঝলসে উঠল। অরবিন্দের মুখ, যা সবসময় নিস্তব্ধ থাকত, আজ উন্মোচিত হয়ে গিয়েছিল এবং তার চোখে অশ্রু ঝিকমিক করছিল। নীলিমা মৃদু স্বরে বলল, এই জন্যই আমরা লিবার্টি স্ট্রাইডস সৃষ্টি করেছি। উত্তম পদক্ষেপের কথা নয়, নিজের শক্তি থেকে গৃহীত প্রথম পদক্ষেপের কথা। অরবিন্দ তার পুত্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। সে কোনো সমস্যা ছিল না, বরং একজন পূর্ণাঙ্গ ব্যক্তি ছিল যে নিজের শক্তি অনুসন্ধান করছিল। অবশেষে তিনি বললেন, এসব আমাকে বাধ্য না করেও ঘটতে পারত। হ্যাঁ, ঘটতে পারত, যদি আপনি আমাদের আহ্বানের প্রত্যুত্তর দিতেন বা আমাদের যোজনাগুলি 3 বার প্রত্যাখ্যান না করতেন। সাংবাদিকরা অরবিন্দকে দেখে নিয়েছিল। সেখানে ধীরে ধীরে ফিসফিসানি বৃদ্ধি পেতে লাগল। অরবিন্দ মেহতা পূর্ণাঙ্গভাবে ঘেরাও হয়ে গিয়েছিলেন। তার কাছে 2টি পথ ছিল,
হয় ক্রুদ্ধ হয়ে প্রত্যাবর্তন করা এবং তার শীতল ও গণনাকারী ব্যক্তির খ্যাতি ধরে রাখা, অথবা সেই মুহূর্তটিকে স্বীকার করা যা তার পুত্র সৃষ্টি করেছিল। তার সম্মুখে সেই ক্ষমতা ছিল যা তিনি সর্বদা ব্যবহার করতেন, এবং অন্যদিকে সেই স্বাধীনতা ছিল যা তার পুত্রের প্রয়োজন ছিল। অরবিন্দ এমন এক স্থানে ছিলেন যেখানে তার অর্থ বা তার প্রভাব কোনোটাই কর্মক্ষম ছিল না। একজন প্রতিবেদক অগ্রসর হল। মিস্টার মেহতা, আপনি লিবার্টি স্ট্রাইডসে কেন উপস্থিত? এটা কি সত্য যে আপনার ফাউন্ডেশন 3 বার অর্থায়ন প্রত্যাখ্যান করেছিল? অরবিন্দ আরিয়ানের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন, যে এখনও অনুশীলন করছিল, এবং তারপর সকলের বিস্ময়ের জন্য তিনি মুচকি হাসলেন। অরবিন্দ প্রতিবেদককে বললেন, কিন্তু এত উচ্চস্বরে বললেন যে সকলে শ্রবণ করতে পেল, আপনি জানেন আমার অবস্থানের সবচেয়ে কঠিন কি? স্বীকার করা যে কখন আমরা ভ্রান্ত ছিলাম। সম্পূর্ণ কক্ষে নীরবতা অবতরণ করল। তিনি বললেন, মেহতা ফাউন্ডেশন আনন্দিত যে তারা আগামী 5 বছরের জন্য লিবার্টি স্ট্রাইডসকে সম্পূর্ণ অর্থায়ন প্রদান করবে এবং ডক্টর সোনালী ও মিস রায়ের পদ্ধতির উপর ভিত্তি করে একটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র সৃষ্টি করবে। ক্যামেরার আলো পুনরায় ঝলসে উঠল। তিনি নীলিমার দিকে দৃষ্টি নিবদ্ধ করে একটি শর্ত স্থাপন করলেন। এটি তখনই ঘটবে যখন মিস রায় কর্মসূচি এবং এর পদ্ধতির উপর সম্পূর্ণ স্বাধীনতা লাভ করবেন। কোনো বৃহৎ সংস্থা এতে হস্তক্ষেপ করবে না। 3 মাস পর নতুন লিবার্টি স্ট্রাইডস চিকিৎসা কেন্দ্রের জন্য ভূমি পরিষ্কার করা হচ্ছিল। এটি মেহতা ফাউন্ডেশনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ প্রকল্প ছিল না, কিন্তু সবচেয়ে উদ্ভাবনী ছিল। প্রতিটি স্থান শিশু এবং তাদের পরিবারের মতামতের ভিত্তিতে নকশা করা হয়েছিল। নীলিমা প্রায় নির্মাণ কর্মের তত্ত্বাবধান করত, কিন্তু এখন সে একাকী ছিল না। আরিয়ান প্রতিদিন উপস্থিত হতো এবং কখনো কখনো অন্য শিশুদেরও নিয়ে আসত, এবং কর্মীদের বিস্ময়ের জন্য অরবিন্দ মেহতাও নিঃশব্দে উপস্থিত হতেন এবং অগ্রগতি পর্যবেক্ষণ করতেন। যখন তারা নকশাগুলি পর্যবেক্ষণ করছিলেন, নীলিমা একদিন দুপুরে বলল, আমি কখনো ভাবিনি যে আপনি পরিচালনা সভায় উপস্থিত হবেন। অরবিন্দ ক্লান্ত চোখ ঘষতে ঘষতে প্রত্যুত্তর দিলেন, আমিও কখনো ভাবিনি যে আমি 40 বছর বয়সে স্নায়ু পরিবর্তন নিয়ে অধ্যয়ন করব। তার সম্মুখে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ রক্ষিত ছিল। কিন্তু আমরা এখানে আছি। নীলিমা কৌতূহল নিয়ে তার দিকে দৃষ্টি নিবদ্ধ করল। এটা আপনার প্রায়শ্চিত্তের অংশ, নাকি আপনি সত্যিই বিশ্বাস করেন? আরিয়ান গত সপ্তাহে তার দ্বিতীয় সমর্থনকারী যন্ত্র অপসারণের জন্য অনুরোধ করেছিল। নীলিমা বলল, হ্যাঁ, আমি অবগত। তার পূর্ববর্তী শারীরিক চিকিৎসক বলেছিলেন যে এটা কমপক্ষে 2 বছর পর্যন্ত অসম্ভব হবে। অরবিন্দ বললেন, আর আমি সেই চিকিৎসককে অপসারিত করে দিয়েছি, স্মরণ আছে? কারণ আপনি আমাকে বলেছিলেন যে তিনি ভ্রান্ত ছিলেন, এবং তিনি ভ্রান্ত ছিলেন। 6 মাস পর উদ্বোধনী সমারোহে সেই রাতের রেস্তোরাঁর নীরবতা থেকে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ ছিল। সম্পূর্ণ স্থানটি শিশুদের ভিড়ে পরিপূর্ণ ছিল, যারা স্বাধীনভাবে বিচরণ করছিল। মূল হলের কেন্দ্রে আরিয়ান এখন কেবলমাত্র তার বাম পায়ে একটি হালকা সমর্থনকারী যন্ত্র নিয়ে 3 জন অন্য শিশুর সাথে একটি ক্ষুদ্র নৃত্যের যোজনার নেতৃত্ব দিচ্ছিল। তার গতিময়তার পদ্ধতি এখনও সীমিত ছিল, কিন্তু তাদের মধ্যে এমন এক আত্মবিশ্বাস ছিল যা কোনো চিকিৎসকই পূর্বাভাস দেননি। অরবিন্দ দূর থেকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি কেন্দ্রে সংলাপ করছিলেন না। নীলিমা নিকটে এসে মৃদুস্বরে বলল, এখন তার আপনার সহায়তা প্রয়োজন নেই। অরবিন্দ স্বীকার করলেন, না, কিন্তু সে এখনও চায় যে আমি তার নিকটে থাকি। এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। অরবিন্দ কেবল এতটুকু বললেন, কৃতজ্ঞতা। কিসের জন্য? আমাকে অনুকরণ করতে শেখানোর জন্য। একজন প্রতিবেদক অরবিন্দের নিকটে এলেন। মিস্টার মেহতা, আপনার পুত্রের এত উত্তম অগ্রগতি দেখে কেমন অনুভূতি? অরবিন্দ আরিয়ানের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন, যে এখন একটি ক্ষুদ্র বালিকাকে ভারসাম্য রাখতে সহায়তা করছিল। আমি গর্বিত, কিন্তু এই জন্য নয় যে সে তার সমস্যা অতিক্রম করেছে, বরং এই জন্য যে সে অন্যদের জন্য কি সৃষ্টি করেছে। আর আপনি এই যাত্রায় সবচেয়ে বৃহৎ শিক্ষা কি লাভ করেছেন? অরবিন্দ মেহতা, যিনি একসময় কেবল তার অর্থের শক্তির জন্য পরিচিত ছিলেন, সরাসরি ক্যামেরার দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন, যে প্রকৃত নেতৃত্ব তারা নয় যারা অন্যদের সেই পথ দেখান যেটা তারা সঠিক মনে করেন, বরং হয় তারা যাদের সাহস থাকে যে যখন কেউ তাদেরকে একটি উত্তম পথ দেখায় তখন তারা অনুকরণ করে। তাহলে দেখলেন তো আপনারা সবাই, জীবন কত দ্রুত রূপান্তরিত হতে পারে। যেখানে অত্যন্ত ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে বৃহৎ প্রজ্ঞার প্রত্যাশা ছিল, সেখানে একজন সাধারণ বেটরেস এক ধনকুবেরকে জীবনের সবচেয়ে বৃহৎ শিক্ষা প্রদান করলেন। প্রকৃত শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করার মধ্যে নয়, বরং এটারই উপলব্ধি করা যে কখন পশ্চাৎ পদসরণ করে অন্যদের অগ্রসর হতে দেওয়া উচিত। যদি আপনারা নীলিমা, আরিয়ান এবং অরবিন্দের এই কথাটি আকর্ষণীয় মনে করে থাকেন, তাহলে দয়া করে ভিডিওটি পছন্দ করুন, মন্তব্যে আমাদের জানান যে আপনারা কি শিক্ষা লাভ করলেন, এবং চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। আমরা পুনরায় মিলিত হব। ততদিন পর্যন্ত এটা মনে রাখবেন, সবচেয়ে বড় রূপান্তরটি সেটা যা আপনার অন্তর থেকে আরম্ভ হয়।